বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁধে, এই কোটেশনই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সরাসরি সাংবাদিক সম্মেলন থেকে বলেছেন। কিন্তু কেন বলছেন? তার কারণ চাকরি হারা যারা রয়েছেন তারা তাদের চাকরিটা হারিয়ে এখনও রাস্তায় বসে রয়েছেন। কেউ বা সুপ্রিম কোর্টের দিকে আস্থা রেখেছেন, কেউ বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, কিন্তু কেউ বা অসন্তোষও প্রকাশ করছেন একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অর্থাৎ রাজ্য সরকার সেভাবে আলোকপাত করেনি বলেই, অর্থাৎ রাজ্য সরকার দুর্নীতি করেছে বলেই আজ এমন অবস্থা তৈরি হয়েছে। চাকরিহারারা চাকরিটা হারিয়েছেন, সেই সব শিক্ষক শিক্ষাকর্মীরা চাকরিটা হারিয়েছেন, এমন মন্তব্য উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। উল্টো দিকে আরজি কর ইস্যুতে 1 বছর প্রায় হতে যাচ্ছে এবং ঠিক সে সময়কালীন অবস্থাতে যেই সব জুনিয়র ডাক্তাররা একেবারে আন্দোলন এবং বিক্ষোভ প্রদর্শন করছিলেন, তাদের একেবারে প্রথম সারির দিকে ছিলেন, তাদেরকে ঘিরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। কেন বলছি? তার কারণ তাদের যে পোস্টিং, তাদের যে বদলি, সেই বদলি নিয়ে শুরু হয়েছে এটি বিস্তর জল্পনা কল্পনা। আর এই বিস্তর জল্পনা কল্পনা সরাসরি করা হচ্ছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে। একদিকে দেবাশিস, অন্যদিকে অনিকেত, এরকম অনেক নাম সামনে আসছে, যাদের বিশেষ করে এই অনেক নামের মধ্যে আর কারা কারা থাকবেন সেটা যেমন একটা প্রশ্নচিহ্নের মধ্যে চলে আসছে, ঠিক একই রকমভাবে 3 জন এখনও পর্যন্ত বদলি হচ্ছেন। যদিও বা সেই বদলির ক্ষেত্রে কেউ কেউ এরকমও বলছেন যে কোনো হাসপাতালে নাকি শূন্য পদই নেই, তা সত্ত্বেও তাকে জোর করে বদলি করানো হচ্ছে। কাউন্সিলিং হয়েছে, কাউন্সিলিংয়ের ক্ষেত্রে যে যেখানে বদলি হতে চাইছে তার একটি রেফারেন্স দেওয়া হচ্ছে, কিন্তু সেই বদলি অনুসারে, রেফারেন্স অনুসারে বদলি হচ্ছে না। তাহলে প্রশ্ন হচ্ছে, একদিকে চাকরি হারা, অন্যদিকে একেবারে স্বাস্থ্য ভবনের মধ্যে সেই সব জুনিয়র ডাক্তারদের মৌনব্রত পালনের সঙ্গে সঙ্গে শান্তশিষ্টভাবে বিক্ষোভ প্রদর্শন করা, এই দুই সাঁড়াশি চাপে পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার। একদিকে চাকরিহারা, অন্যদিকে এইসব জুনিয়র ডাক্তাররা একত্রিত হয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সোজা সাপটা প্রশ্ন করছে, লাউড অ্যান্ড ক্লিয়ারলি প্রশ্ন করছে, হয় চাকরিহারা শিক্ষকদের চাকরিটা ফিরিয়ে দিন, সসম্মানে ফিরিয়ে দিন, এবং তার সঙ্গে সঙ্গে কোনো রকম চাকরির পরীক্ষা ছাড়া ফিরিয়ে দিন, ঠিক যেমনটা 7-এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন। প্ল্যানে বি, সি, ডি সব রয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। এই মুহূর্তে কেন হঠাৎ শুধুমাত্র কোর্টের রায়ের দিকে বলটা ঠেলে দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, সেই বিষয় নিয়েও আজ সাংবাদিক সম্মেলন করেছেন চাকরিহারারা। অর্থাৎ একযোগে চাকরিহারা, অন্যদিকে আবারও জুনিয়র ডাক্তার। জানার চেষ্টা করবো আগামী 1 ঘন্টায়। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এই মুহূর্তে ঠিক ঘড়ি কাটা সন্ধ্যে 6:57। আপনারা জানেন 6:57 মানেই ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটি, শব্দের তীরে জব্দ হবে ইস্যু। আমার প্রথম প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর বিস্তারিত আলোচনা দেখুন। আমরা গিয়েছিলাম, আমরা প্রাইমারিলি যে সাইন করেছিলেন যিনি স্পেশাল সেক্রেটারি সুদেষ্ণা রয় চৌধুরী সম্ভবত নাম, তার সাথে দেখা করতে পেরেছি। তিনি বলেছেন যে এই যে জিনিসটা হয়েছে এটার কোনো লজিক ওনার কাছেও নেই। এটা গভর্নমেন্ট অর্ডারে হয়েছে, ভার্বাল অর্ডার না রিটেন অর্ডার সেটা কনফিডেন্সিয়াল, সেটা বলতে পারবেন না, এবং ওনার কিছু করার নেই। উনিও বুঝতে পারছেন যে এটা ইললজিক্যাল। কাউন্সিলিং হয়ে এটা হওয়ার পর কেন এটা হয়েছে উনিও বলতে পারবেন না, কিন্তু তিনি বলেছেন যে তাকে ডিউটি করতে হয়, তাকে ওপর থেকে বলা হয়েছে, তাই এটা করা হয়েছে। আমাদের জুনিয়র ইয়ারের যারা, অর্থাৎ অনিকেত, আশফাক, তাদেরও একটা লিস্ট বেরিয়েছে এই মুহূর্তে। 871 জনের লিস্ট বেরিয়েছে, এবং তার মধ্যেও একদম স্পেসিফিকভাবে অনিকেত মাহাতো এবং আশফাক, এই দুজনেরটাই আমরা দেখেছি। তারা যে অ্যালটেড লিস্ট হয়েছিল, একজন আরজি কর, একজন আরামবাগ, সেটাকে চেঞ্জ করে একজনকে পাঠানো হয়েছে রায়গঞ্জে, একজনকে পাঠানো হয়েছে পুরুলিয়াতে, একইভাবে। ফলত এটা এখন আমাদের কাছে স্পষ্ট যে এটা একদম স্পষ্টতই প্রতিহিংসার জায়গা। এবং হেলথ সেক্রেটারির সাথে আমরা দেখা করবো বলেছি, তিনি বলেছেন দেখা করতে পারবেন না। তিনি বলেছেন আমি রাস্তায় যেতে যেতে যেটুকু কথা বলেছি সেটাই আমার কথা, আমি আর মিটিং করে বা দেখা করে কোনো কথা বলতে পারবো না। ফলত আমরা এখন দেখা করার জন্য, মানে উনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, তখন আমাদের সাথে দেখা হয়েছে, তখন তিনি বলেছেন, হ্যাঁ, কিন্তু করিডোর, নট ইন, মানে তার মিটিং প্লেসে নয়। ফলত তিনি আর দেখা করতে পারবেন না। ফলত তিনি যতক্ষণ না দেখা করছেন বা এই মানে তার কি লজিক সদুত্তর পাচ্ছি, আমরা আপাতত এখানে ওয়েট করছি, আমরা অবস্থান করছি। আমরা সম্মিলিত ডিসিশন মানে কোন জায়গায় স্পেসিফিক্যালি বসবো, এখন আমরা নিগম স্যারের রুমের বাইরে দেখা করার জন্য ওখানে অবস্থান কন্টিনিউ করছি। বাকিটা সবাই এলে আলোচনা করে সুনির্দিষ্ট জায়গা, স্বাস্থ্য ভবনের গেটের বাইরে হবে না, ভিতরে হবে না, মাঝখানে হবে, সেটা আমরা জানাবো। এখন আমরা একটাই উত্তর চাই, এইটার জন্য এত কথা করার, মানে এত সময় নষ্ট করার তো প্রয়োজন নেই, যে কেন আপনি 871 জনের মধ্যে 2 জনকে খুঁজে পেলেন। 3 জন, টোটাল 1500-রও বেশি ডাক্তারের মধ্যে 3 জনকে, অনিকেত, আশফাক এবং দেবাশিসকে, তাদের যে চয়েস সেটাকে নেগলেক্ট করে অন্য জায়গায় দেওয়ার, এটা শুধুমাত্র এই 3 জনের উপর এফেক্ট নয়,
পশ্চিমবঙ্গের বুকে যে মেধার ভিত্তিতে যে জিনিসগুলো হতো, সেই জিনিসটাতে যে জল মেশানোর প্রক্রিয়া, আমরা মনে করি এই কাউন্সেলিং প্রসেসটাকে অসম্মান করা হচ্ছে। কাউন্সেলিং প্রসেস মানে কি? যেখানে আপনি আপনার মেধার ভিত্তিতে, আপনি কত নাম্বার পেলেন সেই মেধার ভিত্তিতে আপনি চয়েস করতে পারেন। তাহলে এইটা যদি এস্টাবলিশড হয়ে যায়, তাহলে আগামী দিনে কেউ কোনো একটা কলেজে চান্স পেলো, তার মেধার ভিত্তিতে বলবে পশ্চিমবঙ্গ সরকার যা করতে পারে বলে তাকে অন্য জায়গায় শিফট করে দেবে। কোনো একটা ছেলে ইঞ্জিনিয়ারিং চান্স পেলো, কোনো একটা ছেলে আপনার মেডিকেল কলেজে চান্স পেলো, তাকে অন্য জায়গায় শিফট করে দেবে। ব্যক্তি অনিকেত, ব্যক্তি আশফাকুল্লাহ, ব্যক্তি দেবাশিসের জন্য শুধু এইটুকু লড়াই নয়, আমাদের লড়াই স্বাস্থ্য ভবনটাকে পরিষ্কার করার। স্বাস্থ্য ভবনের যে মানসিকতা, যে উপর থেকে চাপ আসবে, যা ইচ্ছা করে দেবে, এবং এটা সিনিয়র ডাক্তারদের প্রতিও হচ্ছে, সবার প্রতি হচ্ছে, এই মানসিকতার বিরুদ্ধে যে লড়াইটা আমরা করব এই স্বচ্ছতা মেনটেন করার জন্য। বিতর্কে উত্তাল হচ্ছে রাজ্য শান্তিপূর্ণ অবস্থানে জুনিয়র ডাক্তাররা, যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ট্রাই টিভি বাংলার পর্দায়। ট্রান্সফার বিতর্কে উত্তাল হচ্ছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবনে গিয়ে তারা শান্তিপূর্ণ অবস্থানে বসেছেন এবং যে দুজনের মুখ আপনারা দেখতে পাচ্ছেন প্রমুখ মুখ, আরজিকর আন্দোলনের সময় জুনিয়র ডাক্তারদের মধ্যে যেই দুটো নাম বারংবার সামনে এসছে তাদেরই মুখ আপনাদের সামনে রাখছিলাম। একদিকে অনিকেত মাহাতো, অন্যদিকে আশফাকুল্লাহ। এই দুই ডাক্তারদের মুখ আপনারা দেখতে পাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে দেবাশিস হালদারও রয়েছেন। অর্থাৎ দেবাশিস হালদারের পোস্টিং নিয়ে অভিযোগ উঠেছিল আগেই, একই অভিযোগ তুললেন এবার অনিকেত মাহাতো এবং আশফাকুল্লাহ নাইয়া। কাউন্সিলিং হওয়ার পরও শুধুমাত্র তাদের পোস্টিং বদল হয়েছে। অনিকেত এবং আশফাকুল্লাহ এতদিন পিজিডি ছিলেন, সিনিয়র রেসিডেন্ট হিসেবে কাজ করবেন তারা। লিস্টে 871 জনের নাম রয়েছে, শুধুমাত্র ওই দুজনের সঙ্গেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠছে। দেবাশিসের পর অনিকেত, আশফাকুল্লাহ মেরিট লিস্টে বেরোতেই তিনজনের সঙ্গেই একই রকম ঘটনা, ব্যাক টু ব্যাক। অর্থাৎ একদিকে অনিকেত মাহাতো, অন্যদিকে দেবাশিস হালদার, অন্যদিকে আশফাকুল্লাহ নাইয়া। এই তিনজনের সঙ্গেই একই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে মূল অভিযুক্ত হিসেবে সাজা পেয়েছে সঞ্জয় রায়, আপনারা জানেন। 3 চিকিৎসক তুললেন এখন বিস্ফোরক অভিযোগ। কোনো এক জাদু বলে বদলে যাচ্ছে তাদের এই পোস্টিংগুলো। দেবাশিস হালদারের পোস্টিং নিয়ে অভিযোগ আগেই উঠেছিল। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ভবনের ছবি, একেবারে দুপুরের ছবি আপনাদের সামনে রাখছি। এটা নিয়ে এখন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক জল্পনাও। ঠিক কোন রোষে এই চাকরি হারা থেকে শুরু করে বিশেষ করে আরজিকর ইস্যুতে যারা প্রমুখ মুখ ছিলেন, সেই সব ব্যক্তিদের এহেন অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে বিতর্ক সভায় আসবো। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে জুড়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সর্ব রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় স্নেহায়ন সরকার, বিজেপি মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক। আপনাদের দুজনকে স্বাগত ট্রাই টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি প্রথমেই একটু স্নেহায়ন বাবুর কাছে যাব। স্নেহায়ন বাবু, দীর্ঘদিন পরে আবারও প্যানেল ডিসকাশনে আমি প্রথম প্রশ্নটাই যেটা রাখবো, একদিকে চাকরিহারা, অন্যদিকে সরাসরি এই যারা আরজিকরের সময় যারা একেবারে প্রমুখ ছিলেন, যাদের মুখগুলো সবাই চেনেন, তাদের প্রত্যেককে এইভাবে বদলি করা হচ্ছে। ইতিমধ্যেই তাদের দুজনের পক্ষ থেকে একদিকে চাকরিহারা, অন্যদিকে যারা এই আন্দোলন করেছিলেন, এই দুই সারাস হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। না দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে অম্বিকেশ মহাপাত্র থেকে আজকে অনিকেত মাহাতো বারবার করে প্রমাণ হয়েছে যে পশ্চিমবাংলায় শাসকের আইনের শাসন চলে না, এখানে শাসকের আইন চলে। বিষয়টা হচ্ছে গিয়ে যে একটা শাসক তারা ভোটে জিতে ক্ষমতায় এসছে, ঠিক আছে? ভোটে জিতে ক্ষমতায় এসছে মানে কোথাও তো তারা বিতর্ক বা তর্কের বা সব থেকে বড় কথা সমালোচনার ঊর্ধ্বে উঠে যায়নি। মানে তোমাদের এখানে নিশ্চয়ই আমার যতদূর ধারণা তৃণমূলের কোনো একজন প্রতিনিধি বা তৃণমূলের সমর্থক আসবেন, তুমি তাকে যখনই প্রশ্ন করবে তখনই তাদের মুখে একটা কথা বলবে যে এত কিছুর পরেও তৃণমূল জিতছে, এত কিছুর পরে তৃণমূল জিতছে।
আচ্ছা, এত কিছুর পরেও যদি তৃণমূল জেতে, ধরে নাও 2026-এও তৃণমূল বিপুল ভাবে জিতলো, তারপরেও কি তুমি দুর্নীতি নিয়ে কথা বলতে পারবে না? মানে এই কথাগুলোকে যদি আমি বেঞ্চমার্ক হিসাবে ধরি, তাহলে 35 বছর ধরে তো সিপিএম জিতে এসেছে। তাহলে 35 বছর ধরে সিপিএম এর বিরুদ্ধে কেন মমতা ব্যানার্জি এত আন্দোলন করেছে, এত প্রশ্ন তুলেছে? বিষয়টা হচ্ছে যে এরা এই অভয়াকাণ্ডের এরা প্রতিবাদী যে মুখগুলো ছিল তার অন্যতম ছিল। ঠিক আছে, এর আগেও আশরাফুল্লাহকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে। সে নাকি তার কি নাম ইউজ করে, সে নাকি কোথাও কোনো প্যাডে কিছু নাম টাম ছাপিয়ে সে নাকি ডাক্তারি করেছে, এরকম ধরনের অভিযোগ উঠেছে। পরবর্তী সময় শুধু এটা না, আরো অনেক অভিযোগ উঠেছে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে, তারা ক্রাউড ফান্ডিং করেছে, এই অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। সেই তদন্ত রিপোর্ট কোথায়? সে ক্রাউড ফান্ডিং করেছে, তদন্ত রিপোর্টটা কোথায়? আমাদের বক্তব্য হচ্ছে অভিযোগ করতে পারে, যদি জড়িত তারা করেও থাকে, সেটাও তো তদন্ত হওয়া দরকার ছিল। এ তো মানে সেই চুহা বিল্লিকা খেল বলো না, যে চুহা বিল্লিকা খেল হয়ে যাচ্ছে। আজকে এবার এদেরকে প্রেসার দেওয়া হবে, এরা আবার একদিন 7-8 জনের একটা দল নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে বসে একটা আলোচনা হবে, তারপরে আবার দেখবে সব কিছু জামা পড়ে যাচ্ছে। আবার যখনই এরা একটু আন্দোলনের কথা বলবে, তখন একে ট্রান্সফার করা হবে, এর নামে অভিযোগ করা হবে, এখানে ক্রাউড ফান্ডিং এর কথা বলা হবে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যেন তেন প্রকারে তুমি আন্দোলন করবে। তুমি আন্দোলন শুরু করলে তোমার বিরুদ্ধে অভিযোগ যদি থেকে থাকে, অভিযোগে তদন্ত করা হবে। এই আপনি একটা মানে প্রতিবেদন একটু বিরত করছি, এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন মাননীয় দেবব্রত রায়, রাজনৈতিক কর্মী। দেবব্রত বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি আবারও ব্যাক করবো স্নেহান বাবুর কাছে। স্নেহান বাবু বলুন। না, এই যে বিষয়টা হচ্ছে যে আপনি বলেন 800 কতজন ছিল লিস্টে, 71। ঠিক আছে, 871 জন, হ্যাঁ, প্রায় 900 জন। 900 জনের মধ্যে এই দুজন কেন? মানে হুইচ গ্রাউন্ড? মানে দেবব্রত বাবু তো এখানে সরকারের প্রতিনিধি হয়েছে, আপনি দেবব্রত বাবুকে জিজ্ঞেস করেন, দেবব্রত বাবু মুখ্যমন্ত্রীও বলতে পারবে না যে দুজন কেন। মানে ধরে দিন আপনি আজকে আপনার রায়গঞ্জ স্টুডিও থেকে বসে শোটা করছেন, ঠিক আছে, আপনাকে বলা হলো যে কলকাতা অফিসে আসছেন, আপনি ডেফিনেটলি কোনো রিজন থাকবে। আপনার অফিস তো আরবিট্রারিলি কোনো ডিসিশন নেয় না। আর কোনো অর্গানাইজেশন, গোটা বিশ্বে কোনো অর্গানাইজেশন তো উইদাউট এনি রিজন কাউকে সাসপেন্ড বা কাউকে ট্রান্সফার তো করে না। তার পিছনে কোনো গ্রাউন্ড থাকে। সেটা গ্রাউন্ডটা ধরে তার পজিটিভ কাজও হতে পারে, তার নেগেটিভ কাজও হতে পারে। আমার বক্তব্য হচ্ছে যে অনিকেত মাহাতো বা আশরাফুল্লাহরা যদি কোনো নেগেটিভ কাজ করে থাকে, সেটাও সরকার বলুক না। এরকম কি কোথাও কোনো স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে এদের বিরুদ্ধে অভিযোগ আছে তাই এদেরকে ট্রান্সফার করা হচ্ছে? তো আমি খোলসা করে বলবো না আমার সমস্যাটা কোথায়। মানে আমার সমস্যাটা গলা ব্যথা, আমি বলবো আমার পেটে ব্যথা হচ্ছে। তো বিষয়টা তো বোঝা হবে না যে কোথাও কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আসলে দেখো, এটা কিন্তু শুধু অভয়াকাণ্ড না, এটা কিন্তু একটা বৃহত্তর বার্তা যাচ্ছে যে তুমি কোন রকম প্রতিবাদ করবে না। মানে এরা তো অরাজনৈতিক একটা মঞ্চে প্রতিবাদ করেছিল, আমরা তো যারা রাজনৈতিক মঞ্চে কাজ করে আমরা তো বহুবার দেখেছি আমাদের মানে আমাদের সমর্থক কেউ যদি সরকারি কোনো কর্মচারী ইউনিয়ন করে, তাকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দেওয়া হয়, তাকে সার্ভিস বুকে একটা দাগ ফেলে দেওয়া হয়। এরকম তো বহুবার করা হয়েছে। এটা তো আমাদের কাছে জল পাঠে গেছে, কিন্তু এখন দেখো যারা নাগরিক আন্দোলন করছে তাদের উপরে এই আক্রমণ এসে পড়ছে। মানে আজকে আমি আবারও বলছি যে এইখানে আইনের শাসন চলবে না। শাসক যা বলবে, শাসকের বিরুদ্ধে তুমি প্রশ্ন করতে পারবে না। প্রশ্ন করলেই তাহলে তোমার উপর এরকম ভাবে সাজা নেবে। আমি এখানে দেবব্রত বাবুর কাছে যাবো। দেবব্রত বাবু, এক কথায় আপনারা ডিক্টেটরশিপ চালাচ্ছেন। দেখুন, ডিক্টেটরশিপ যদি চালাতো, এটা তো বাম আমলে না। বাম আমলে যদি কেউ দেখুন আন্দোলন করতে বসতো, তখন দেখবেন রাইটার্সে দেখবেন চুলের মুড়ি ধরে টেনে নিয়ে চলে যাওয়া হতো। এখানে গণতন্ত্র রয়েছে বলেই তো ডাক্তারবাবুরা বসে আছে, আন্দোলন করছেন। করুন, নিশ্চয়ই গণতান্ত্রিক দেশে আন্দোলন করবে, এতে তো অস্বাভাবিকতা কিছু নেই। আর স্নেহানন্দ যেটা বলছিল, দেখুন মামার বাড়ির আবদার তো সবাই করতে পারে, ডাক্তারবাবুরা মামার বাড়ির আবদার করার অসুবিধা কি আছে? আর দেখুন, রুরাল ট্রান্সফার তো ওনার তো জব এগ্রিমেন্টে তো আছেই, সেখানে যদি ট্রান্সফার হয় তো আপত্তিটা কোথায়? আর একটা কথা, এই যে কিন্তু অদ্ভুতভাবে এই তিনজনেরই, অর্থাৎ যারা একেবারে প্রমুখ ছিলেন। তো শুনুন, অদ্ভুত তো হয়, অদ্ভুত ব্যাপার। দেখুন, এই যে আন্দোলনটা চলছিল, মাত্র কি 3 জন করছিল, 871 জনই তো আন্দোলনে মনে হয় কিছু অংশ তো যুক্ত ছিল, তাই সেটা ঠিক নয়? তাহলে তো সবাই ট্রান্সফার হয়ে যেত। দেখুন, এটা নিয়ে অকারণে জলঘোলা করা হচ্ছে, এটা ঠিক নয়। যারা করছেন করুন। দেখুন, বাস্তবে তো আমরা দেখতেই পেলাম আন্দোলন। দেখুন, ডাক্তারবাবুরা তো, ওই জুনিয়র ডাক্তারবাবুরা তো ডাক্তারবাবু না, এখন আস্তে আস্তে ওরা রাজনৈতিক নেতা হয়ে উঠছেন। কারণ রাজনৈতিক নেতায় উঠছেন, ভালো কথা, নিশ্চয়ই রাজনৈতিক নেতা হবে, রাজনৈতিক সান্নিধ্যে আসছেন, রাজনৈতিক কথাবার্তা বলবেন, কখনো চেয়ার চাইবেন, এতে অস্বাভাবিকতা নেই। আর কিউআর কোডে আন্দোলন হচ্ছিল, 4 কোটি টাকা তুলেছিল, সবাই তো দেখতে পেলো কি আন্দোলন হলো, কোথায় পিকনিক হলো, সবই করছেন, আন্দোলন হচ্ছে, সবই হচ্ছে। দাবি দাবা কম বেশি মেনে নেওয়া হলো, সরকারও মেনে নিল।
তারপরে এইগুলো বারে বারে এইগুলো সামনে ভোট টোট আসছে, আর বিরোধীদের চক্রান্তেরা পাত দেবেন না। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, আপনারা করুন, মানুষের চিকিৎসা করুন, মানুষের যা করার করে ফেলেছে। অনেক মানুষ তো আপনাদের কারণে দেখুন তারা মারা গেছে, সেগুলো দেখুন। আর যে ঘটনাটা ঘটে গেছে অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয়। এর থেকে মানে নিন্দা করার ভাষা আমাদের কাছে নেই। দেখুন, যিনি চলে গেছেন উনি তো আমারও বোন ছিলেন। শুনুন, যে ঘটনাটা ঘটেছে, নিশ্চয়ই গণতান্ত্রিক দেশে আন্দোলন করবে, নেটিজেনরা নেমেছে, স্বাভাবিক সাধারণ মানুষ নেমেছে, এতে অস্বাভাবিকতা কিছু নেই, তার দাবিটা তো ন্যায্য। কিন্তু সেটাকে নিয়েই সামনে আস্তে আস্তে ভোট চলে আসছে, তাদের মধ্যে এই রাজনীতি করাটা মনে হয় ঠিক নয়। তারা যে কাজটা করছেন, মানুষের সেবা করছেন, করুন, মানুষকে চিকিৎসা দিন। তার আপনারা দেখতে পেয়েছেন যে রাজনৈতিক ওনারা বলছেন অরাজনৈতিক আন্দোলন। আমরা তো রাজনীতি দেখতে পারেন, কখনো চেয়ার হলো, কখনো রাজনৈতিক স্লোগান দেওয়া হলো, কখনো কোনো রাজনৈতিক দলের পতাকা পড়ানো হলো, নেতা নেত্রীর ছবি পড়ানো হলো। এটা তো কাম্য নয়। গণতান্ত্রিক দেশে আন্দোলন হবে, অবশ্যই হবে, কেন হবে না? কিন্তু আমাদের বিনীত অনুরোধ, দেখুন আপনারা ফিরে আসুন। একই রকম দেবব্রতবাবু, আপনারাও তো আন্দোলন করেছিলেন, আপনারাও আন্দোলন করেছিলেন আরজি করের জন্য। কিন্তু অনেকেই এটা বলছে যে ডেঙ্গুর জন্য মশা আন্দোলন করছে, ডেঙ্গু হয়েছে মশা আন্দোলন করছে। শুনুন, ডেঙ্গুর জন্য মশা আন্দোলন করছে, কি করছে তো ওনারাই বলতে পারবে। দেখুন, আন্দোলন করছে, আমি তো বলছি ওনারা তো আস্তে আস্তে রাজনৈতিক নেতা উঠছেন। সামনে তো 2026-এ নির্বাচন রয়েছে, আসুন না, প্রতিদ্বন্দ্বিতা করুন না, আসুন। মানুষ তো চায়। অনেক ডাক্তারবাবু, আমাদের মাননীয় বিধানচন্দ্র রায়, আমাদের ডাক্তারবাবু, তিনিও তো ডাক্তারবাবু ছিলেন, প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দেবব্রতবাবু, আপনাকে একটু বিরত করছি, এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। সুকান্তবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি আবারও দেবব্রতবাবুর কাছে যাবো, বলুন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনারা আসুন না, করুন না, গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করুন। আপনাদের তো দাবি দাওয়া কথাবার্তা বলুন না, মানুষের রায় নিয়ে আসতে অসুবিধা কোথায়? কিন্তু পরিস্থিতি যারা অরাজকতা তৈরি করতে চায় এবং যারা তাদেরকে সহযোগিতা করে, তাদেরকে আমরা ধিক্কার জানাই। চিকিৎসা ব্যবস্থা এইভাবে করাটা ঠিক না। সাধারণ মানুষ চিকিৎসা পাক, তারা মানুষ চিকিৎসা পাক। যে ঘটনা ঘটে গেছে তার মধ্যে তো কারো হাত ছিল না। যে দোষী শাস্তি পেয়েছে, আগে বলা হচ্ছিল অনেকজন রয়েছে, এই দোষী ঠিক করে দাও, চয়েস দাও। সরলীকরণ করে দিচ্ছেন দেবব্রতবাবু, না, না, ভালো লাগে সরলীকরণ, আপনারা দেখুন, অত্যন্ত সরলীকরণ। অত্যন্ত সরলীকরণ। আপনি না, না, বলছেন যে একদম, এতে তো দেখুন। কারো হাত ছিল না, আপনি এক্ষুনি তো বললেন এতে কারো হাত ছিল না, হ্যাঁ, প্রশাসনিক হাত কোনো বলতে কি, ব্যর্থতা ছিল না। আরজি করের ভেতরে একজন বহিরাগত ঢুকে গেলেন, কেউ জানতে পারলেন না, এবং তিনি একজন সিভিক ভলেন্টিয়ার। আমরা তো রাজ্যে অনেক কিছুই দেখতে পাই, সিভিক ভলেন্টিয়াররা আজকাল রাস্তায় তোলা তুলছে, এমনও ছবি আমরা দেখতে পাই। আবার মানে কেউ 4 চাকা চালাচ্ছেন, তার উপরে কেস পড়ছে, সে হেলমেট কেন পরে নেই, এরকম অনেক কিছুই আমরা দেখতে পাই। একটা মুমূর্ষু রোগীর সিভিক ভলেন্টিয়ার রক্ত দিয়ে প্রাণ বাঁচাচ্ছে, এটাও তো দেখা উচিত। দেখুন, 1.5 লক্ষ সিভিক ভলেন্টিয়ার রয়েছে, তার মধ্যে 1%, 0.5% যদি দেখুন তো 15 জন হয়। ঠিক আছে, তাহলে একবার বলুন তো সিপিআইএম আমলে কি কি ভালো হয়েছে দেবব্রতবাবু, একটু বলুন তো। বিজেপির আমলে এখনো পর্যন্ত কি কি ভালো হয়েছে একটু বলবেন? ভালো খারাপ শুনুন, ভালো খারাপ আমরা বলার কেউ না। আমরা জনতার দরবারে 5 বছর অন্তর যাই, গণতন্ত্রের দরবারে আমরা আপনারা কি কি ভালো কাজ করেছেন। নিশ্চয়ই ভালো খারাপ তো জনতা বিচার করবে। তারা 5 বছর কখনো আজ অব্দি বলেছেন যে আপনারা কি কি খারাপ কাজ করেছেন? তার জন্য তো 5 বছর অন্তর যোগ্যতার প্রমাণ করতে হয়। মমতা ব্যানার্জি নিশ্চয়ই যোগ্যতার প্রমাণ আমরা কালকেই দেখেছি, আবার 26 গতকালই দেখেছি, গতকাল ঠিক তার আগের দিন দেখেছি সমবায় সমিতিতে যে ভোটটা হয়েছে, সেখানেও আপনারা যোগ্যতার মানে সমান ধারায় আপনারা প্রমাণ দিয়েছেন। এখানে 39-4 হয়েছে। একদম ঠিক কথা বলছেন। এবার পরের বার যখন হারবে, তখন তার মরা কান্না ভিতরে রাখবে না, বলবে গণতন্ত্র নেই, ভোট হচ্ছে না। নিশ্চয়ই জিতবে, গণতন্ত্রের বিরোধী জিতবে, সরকার পক্ষ জিতবে, যাতে অস্বাভাবিকতা কি আছে? গণতন্ত্রের ভোট আপনারা বিরোধী মনে করেন? শুনুন, সে তো মানুষ ঠিক করে দেবে, আমরা কেন ঠিক করবো? মানুষ যদি মনে করে যারা বিরোধী হবে তারা ঠিক করবে, মানুষ যারা মনে করবে। আমি এখানেই রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, একদিকে আরজি কর ইস্যু, অন্যদিকে চাকরিহারা, সবাই একত্রিত হয়ে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলতে শুরু করছে, অসন্তোষ প্রকাশ করেছে। সরাসরি ট্রাইব টিভি বাংলার পর্দায় আমরা দেখিয়েছি, বিকেল 5টার সময় গ্রাউন্ড জিরোতে আমরা ছিলাম। সেখানে চাকরিহারারা বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 7-এর মঞ্চ থেকে যখন বললেন যে প্ল্যান ABCD সব রেডি রয়েছে, তাহলে সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন কেন বলছেন যে কোর্টের রায় চাকরি গিয়েছে, চাকরি পরীক্ষা আবারও দিতে হবে, সসম্মানে ফিরিয়ে দিতে পারছে না সেইভাবে, কেন বলছেন? আনমিউট করুন প্লিজ। হ্যাঁ, শোনা যাচ্ছে? স্পষ্ট বলুন। হ্যালো, হ্যাঁ, শুভ সন্ধ্যা। ট্রাইব টিভি চ্যানেলে যারা আছেন প্রত্যেককে শুভ সন্ধ্যা। আজকে আপনার চ্যানেলে দেখছিলাম সারাক্ষণ মমতা ব্যানার্জির যে বক্তব্য রাখছিলেন, আপনারা লাইভটা চালাচ্ছিলেন, সেটা সারাক্ষণ আমি দেখেছি। এবং দেখে আমার মনে হলো অঞ্জনদা, যে এই যে শিক্ষকরা যারা এতদিন ধরে আন্দোলন করলো, তিনি যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেই কথা বলেছিলেন, তার পুরো
একদম উনি ঝেড়ে দিলেন যে শিক্ষকদের জন্য ওনার কিছু করার আর ক্ষমতা নাই। উনি কোর্টের উপরে দায় চাপিয়ে দিয়ে শেষে একটা কথা বললেন যে আপনারা প্ল্যান এ যেটা করা হয়েছে তাতে আপনারা পরীক্ষা দিন, দেওয়ার পরে আপনাদের জন্য শুধু বয়সের ছাড়টা দেওয়া হবে, এক্সপিরিয়েন্সের জন্য কোনো কিছু এখনো বলা হয়নি, কবে কি বলা হবে এই ভয়টাই শিক্ষকরা পাচ্ছিলেন, যার জন্য তারা শিক্ষামন্ত্রীর বাড়ির ওখানে এবং বিকাশ ভবনের ওখানে ধর্নায় বসেছিলেন। বারবার তারা আগে থেকে বলছে আপনারা আমাদের সাথে দেখা করুন এবং আপনারা নোটিফিকেশন করার আগে আমাদের সাথে কথা বলুন। শিক্ষক যারা যোগ্য শিক্ষক তারা কিন্তু এই দাবিটাই করে এসছে। তার জন্য তাদেরকে কি করা হলো, একবার পেটে লাথি মারা হলো, তারপর লাঠি ভেঙে দেওয়া হলো তাদের গায়ে মেরে, তারপরে তাদের চুলের মুঠি দিয়ে যা করেছে আপনাদের চ্যানেলে দেখেছি, প্রোগ্রামও করেছে। আজকে একটা মেয়ে সে সেন্সলেস হয়ে পড়েছে। শিক্ষকরা বলছে আমরা জবাব দিতে পারছি না আরো শিক্ষকদেরকে, তাদেরকে ভরসা দিতে পারছি না। এই বক্তব্য রাখার পর যদি কোনো শিক্ষক কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলে তার দায়টা কে নেবে? আজকে কেন আপনি এই ধরনের কথা বললেন? আবার বলে দিলেন যে আমার কথাকে যেন নিয়ে কোনো রকম চ্যানেলে বা কোনো জায়গাতে যেন এই সেরকম কিছু কথা বলা না হয়, যেহেতু সুপ্রিম কোর্টের ব্যাপার। আপনি পরোক্ষভাবে কি হুমকি দেওয়ার চেষ্টা করছেন মিডিয়াওয়ালাদেরকে, বা পরোক্ষভাবে কি আপনারা এই যে অনিকেতের কথা বললেন, এই যে দেবাশিসের কথা বললেন, এই ঘটনার মধ্যে দিয়ে কি আপনারা বুঝাতে চাচ্ছেন যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ বা বুদ্ধিজীবী মানুষরা আপনাদের মতো চ্যানেলে বসে একটা সঠিক কথা বা সত্য কথা বা ন্যায় কথা বলতে পারবে না? কোথায় চলেছে এই বাংলা? আজকে ঝড়ের মতো বলে গেলাম ক্ষমতায় আছি, ক্ষমতার দম্ভ অহংকার সবকিছু থাকতে পারে। আজকে যারা বলছেন ক্ষমতায় বসে আছেন আপনাদের ভাবতে হবে কালকে আপনারা ক্ষমতায় থাকবেন না। কিন্তু বাংলার বুকে যে কলঙ্ক, যে কালিময় অধ্যায়টা আপনি লিখে যাচ্ছেন সেটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে। আমরা অঞ্জনদা আপনার চ্যানেল থেকে বারবার আমরা বলেছি যে আমরা বৈধ শিক্ষকদের পাশে আছি। আপনারা আজকেও এই কথা বলছেন যে রতনবাবু আজকে বলুন তো শিক্ষকদের বিরুদ্ধে কি বার্তা দেওয়া হলো। আমরা যারা আপনার চ্যানেলে বসি আমরা কিন্তু একটাই বার্তা দিই যে শিক্ষকদের পাশে কিন্তু আমরা আছি, সবাই আছে, কারণ তারা যোগ্যতা অর্জন করে। আজকে বলুন তো 7 বছর আগে যে পড়াশোনা ছেড়ে দিয়েছে সে কি একটা এসএসসি পাওয়ার জন্য আজকে আপনি কল্পনা করতে পারবেন না। এই একই কথা আজ সরাসরি চাকরিহারা এক শিক্ষিকাও কিন্তু বলেছেন। একেবারে তারা যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে যখন আমরা যাই আমরা এই প্রশ্নটা করেছিলাম এবং তিনি সরাসরি বললেন যে আমাদেরকে যদি আবারও নতুন করে চাকরির পরীক্ষা দিতে হয় তাহলে আবারও নতুন করে সব সাবজেক্ট পড়তে হবে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলছেন যে আপনারা যান, স্কুলে যাচ্ছেন না কেন, যান স্কুলে। তারা যাচ্ছেন, অর্থাৎ 2 থেকে 2.5 ঘন্টা তারা ট্রাভেল করছেন যাতায়াতে এবং তার সঙ্গে সঙ্গে স্কুল করছেন, পড়াশুনো করাচ্ছেন এবং তারপরে আবারও ফিরে আসছেন, আবারও তাদের সংসার রয়েছে এবং তারপরে তারা পড়াশুনো করবেন। অর্থাৎ ভাবলে মনে হবে যেন খুব সহজেই করে দেওয়া যায়, করা আর বলার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি বলতে চাই যিনি তৃণমূলের যিনি আছেন এখানে, আপনি তো ঝড়ের বেগে মুখস্থ বলে গেলেন। আমি শুধু একটা কথা বলতে চাই, বলুন তো আজকে যে শিক্ষকরা যোগ্য শিক্ষক যারা বারবার বলা হচ্ছে যে অযোগ্য শিক্ষক তো আছে, এটা তো আপনারা মানবেন। তাহলে যখন বলা হচ্ছে বারবার যে আপনারা যোগ্যদেরকে তাদের যোগ্য মর্যাদা ফিরিয়ে দিন, কেন সেই জায়গা থেকে সরে এলোমেলো ভাবে কথা বলে বেড়াচ্ছে? কেন তাদেরকে ফিরিয়ে দেওয়া যাচ্ছে না? তার কেন একটা যারা বলছে যে আমার কাগজপত্র যা আছে এবং সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যে আপনি কি বিকাশ বাবুকে জিজ্ঞেস করছেন? যোগ্য শিক্ষক যারা, আপনি কি বিকাশ বাবুকে প্রশ্ন করছেন? রাজ্যটা চালাচ্ছে না, শুনুন বিকাশ বাবু রাজ্যটা, না অভিজিৎ বাবুকে প্রশ্ন করছেন, কাকে করছেন? আপনাকে করছি প্রশ্ন। না আপনাকে করছি। তারা তো খোলা মঞ্চে বলেন তারা চাকরি খান। দেবব্রত বাবু শুনুন আপনাকে প্রশ্ন করছি, আপনি শুনুন আগে, শোনার ধৈর্য রাখুন, তারপর আপনি বলুন আমি শুনবো। শুনুন আপনাকে প্রশ্নটা করছি, কিন্তু আপনার কি মনে হয় না আপনিও তো একজন বাংলার সন্তান, আপনার মনে হয় না যে যারা যোগ্য শিক্ষক যারা 25,000 প্রায় 19-20 হাজার যারা আছে তারা রাস্তায় বসে আছে, স্কুলগুলো ফাঁকা হয়ে গেছে, আপনার ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে শিক্ষকদের পাচ্ছে, তাহলে সেই জায়গাটায় কি মাননীয় মুখ্যমন্ত্রী পারেন না
মাননীয় মুখ্যমন্ত্রী কি পারেন না 2-5 হাজার যারা অযোগ্য আছে তাদেরকে বাদ দিয়ে যোগ্য শিক্ষকদেরকে তাদের নিজের জায়গায় রিট সুপ্রিম পিটিশনে তো কোর্ট যাওয়া হচ্ছে পরিষ্কার- কেন? সরকার তো না, রিট শুনুন। পিটিশনে যাচ্ছে, সরকার তো না। রাস্তা বন্ধ করে দেয়নি, আদালতের না, বাইরে তো কথা বলা যায় না। যারা পিটিশনে যাচ্ছে মানে কি, উনি ওনাদের কাছে যে লিস্টটা আছে সেই লিস্টটা কেন বের করছে না? আরে সিবিআই তো লিস্টের একটা কথা তো বলা লিস্ট করে হচ্ছে। দিয়েছে, টেম্পটেড লিস্ট তো সিবিআই তো দিয়েছে একটা। সিবিআই এর কথা বলছি না, আপনাদের যেটা আছে এসএসসি ভবনে আছে বা আপনাদের শিক্ষা দপ্তরে যেটা শুনুন, আছে সরকারের সেটা কেন আপনি বের সরকারের করছেন না? শুনুন শুনুন সরকারের লক্ষ্য একদম পরিষ্কার, সরকার একটা হ্যাঁ। মানুষের কাজ চায় না, প্রত্যেকের কাজ থাকুক। সরকার চেষ্টা করেছিল সেখানে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে প্রত্যেকটা মানুষের কাজ দেওয়ার অধিকার। দেখুন, একটা যে ঘটনাটা ঘটেছে, নিশ্চয়ই যারা করেছে তারা জেলের মধ্যে আছে, তারা থাকুক। দেখুন, তাদেরকে দুর্নীতি তো হয়নি, কেউ অস্বীকার করছে না, সেই দুর্নীতি যারা করেছে তারা কি জেলের মধ্যে বলছেন পচে দেবব্রত মরুক। বাবু? দুর্নীতি হয়েছে আপনারা অস্বীকার করছেন না? এক মিনিট শুনুন, অনেক দেবব্রত বাবু, আপনি স্বীকার করছেন? চাকরি চলে যাবে না তো? দেবব্রত বাবু, আমি শুধু আপনাকে সোজাসাপটা প্রশ্ন করছি, আপনাদের সমর্থকেরা এই প্যানেল ডিসকাশনে এসে শব্দের কাটাকাটি অনুষ্ঠানে এসে শুনুন, বলে গিয়েছে দুর্নীতি হয়েছে, শুনুন, তার এখনো পর্যন্ত কোনো প্রমাণ হয়নি। আপনাকে তো খুব শুনুন, বোল্ড মনে হচ্ছে দেবব্রত বাবু। শুনুন, সারা ভারতবর্ষে এরকম অনেক দুর্নীতি হয়, আমরা ব্যাপক কেলেঙ্কারি দেখেছি। এখানেই সমস্যা হয়ে গেল, এখানেই একদম সমস্যাটা হয়ে গেল। সমস্যা নেই। দেবব্রত বাবু, আপনি এই মুহূর্তে বোল্ডলি বললেন যে একদিকে দুর্নীতি হয়েছে, অস্বীকার করা যায় না, উল্টো দিকে আপনি আবারও অন্য রাজ্যে চলে গেলেন। বাংলায় বসে রয়েছে আমরা বাংলায় কথা বলছেন আপনি, বাঙালি আমরা প্রত্যেকে। আরে তারা তো জেলের মধ্যে আছে, তারা থাকুক না, অসুবিধা কি আছে? কিন্তু একটা যোগ্য মানুষের কাজ যেন না যায়, যারা দুর্নীতি করেছে, যারা বেআইনি ভাবে কাজ করে, তারা জাহান্নামে যাক, কোনো অসুবিধা নেই। কিন্তু সরকার প্রতিটা পদক্ষেপে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন প্রত্যেকের কাজ থাক, কিন্তু একটা পক্ষ যাদের কাজ হচ্ছে চাকরি খাওয়া, তারা প্রকাশ্য মঞ্চ থেকে ঘোষণা করছে আমরা এদের চাকরি খেয়েছি, আগামী দিনে আরো খাবো। আমি নামও বলে দিচ্ছি, মাননীয় গঙ্গোপাধ্যায় সাহেব, যিনি বিচারপতি থাকাকালীন বিজেপির সাথে যোগাযোগ রাখছেন, তিনি বলছেন আমি চাকরি খেয়েছি, আগামী দিনে আরো চাকরি খাবো। সরকার বিভিন্ন পদ্ধতিতে সুপার নিউমেরিক পোস্ট, বিভিন্ন পদ্ধতি, ভাতা ইত্যাদি ঘোষণা করে প্রত্যেকের। আপনি এরকম বলতে বলি আপনি এরকম বলতে লাগলে আর কেউ বলতে পারবে না, ঠিক না, আছে? আমি একটু অবাক হলাম রতন বাবু, অভিজিৎ আমি গঙ্গোপাধ্যায় তো বলি- কংগ্রেসের সমর্থক নয়, আপনি হঠাৎ এরকম রেগে যাচ্ছেন কেন? আমাকে এখানে স্নেহান বাবুর কাছে উত্তরটা দিতে হবে। স্নেহান বাবু, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে সরাসরি নজর পড়ছে। না, আপনার কাছে কোনো ক্লিপিংস আছে বা দেবব্রত বাবুর কাছে ক্লিপিংস আছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে আমি এত একদম চাকরি একদম খেয়েছি, একদম আমি পাবো? 100% আছে, একদম নির্বাচনে একদম মঞ্চ থেকে বলেছেন। আমি ক্লিপিংস আছে, দরকার পড়ে আমার আইডিতে চলে যায়, একদম রয়েছে। আমি বিনা ভেক কথা বলি না, আমি সুকান্ত মজুমদার নই, পোস্ট করে আপনি ডিলিট করব। দেখান, ওই দেখুন। সুকান্ত মজুমদার নই, আপনি দেখান যে আমি সুকান্ত মজুমদার নই যে পোস্ট করে ডিলিট করব। আমাদের বিজেপির আইটি সেল নই, আমরা যত্ন নিয়ে কথা বলি। আগে কিন্তু বলে দিলাম অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেছেন, আমি এখানে ক্লিয়ার করে দিলাম, এখন বলুন আপনি করুন অভিজিৎ করুন। আমি একটুটা শুনে নিতে হবে। স্নেহান বাবু বলুন। আমার দুটো প্রশ্ন। এক, দেবব্রত বাবুর কাছে কি প্রমাণ থাকে, দেবব্রত বাবু দেখা যে কোথায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছে যে আমি এতগুলো চাকরি খেয়েছি, আরো চাকরি খাবো। বরং আপনি জানবেন যে সিঙ্গেল বেঞ্চে যখন এই মামলাটা চলছিল, সিঙ্গেল বেঞ্চের বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় একমাত্র যার, যিনি প্রথম এই সলিউশনটা রাজ্য সরকার বা এসএসসি কে দিয়েছিলেন যে আপনারা আমাকে অযোগ্যের লিস্টটা দিন, আপনারা আমাকে অযোগ্যের লিস্টটা দিন, আমি বাকিদের চাকরিটা সিকিউর করে দিচ্ছি। আপনি সেই সময় রায়ের যে কপিটা আছে দেখে নিন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে অনলি পার্সন যে বলেছিল আপনি আমাকে অযোগ্যের লিস্টটা দিন, প্রথম বলেছিল আমি বাকিদেরকে যারা যোগ্য আছে তাদের চাকরিটা আমি করে দিচ্ছি, আমি পুরো প্যানেল বাতিল করব না, পুরো প্যানেল বাতিল করবো না, আপনি জাস্ট আমাকে অযোগ্যের লিস্টটা দিয়ে দিন। কিন্তু সেই সময় থেকে আজকে সুপ্রিম কোর্ট অব্দি আমাদের এসএসসি বা রাজ্য সরকার অযোগ্য লিস্টটা দিতে পারলো। বেশ, আমি এখানেই সুপ্রিম কোর্টে সুপার নিউমেরিক পোস্ট নিয়ে শতপ্রণোদিত হবে কে গেছিল? সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত হবে কে গেছিল? আবার এই তো আমি মুশকিল, বলছি এই তো অভিজিৎ মুশকিল। গঙ্গোপাধ্যায়ের লিস্টটা দেখান না, অভিজিৎ গঙ্গোপাধ্যায় 100% বিজেপির মঞ্চ থেকে বলেছে, আমি এক্ষুনি ভিডিও দিয়ে দিচ্ছি, শুনুন। আপনি মিথ্যা কথা বলেন,
আপনি দিনের শুনুন, পর দিন শুনুন, আমি মিথ্যা এক্ষুনি বলে দিয়ে দিচ্ছি, দেবো না। ধৈর্য ধরুন, আমি আপনারা এক্ষুনি বার বলবেন, করছি। আপনি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আগে কথাটা শোনাবেন, তারপরে অন্য কথা উত্তর দেবো। একদম। আপনারা আপনি কি করবেন? কান ধরে উঠবোস করবেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আপনি কথা কান ধরে শোনেন না, উঠবোস কোথায় করবেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায়? আপনি স্নেহ যা, কান অভিজিৎ ধরে উঠবোস গঙ্গোপাধ্যায় করবেন? কোথায় বলেছে আপনি দেখান আচ্ছা না। বাবু আস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই কথা কোথায় বলেছে? আপনি কি আপনি স্নেহান দেখাতে কান ধরে পারেন? উঠবোস করবেন? বলুন না। আপনি আগে বলুন লাইভ টেলিভিশনে মিথ্যা কথা বলুন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোথায় বলেছে? আপনি কি কোথায় দেখালে বলেছে কান ধরে অভিজিৎ উঠবোস গঙ্গোপাধ্যায়? করবেন? বলুন আগে। আপনাকে কান ধরে উদ্বোধ করতে হবে। দিনের পর দিন মিথ্যা কথা আপনি বলুন। নিশ্চয়ই করবো, না দেখাতে হ্যাঁ, পারলে অভিজিৎ করবো। গঙ্গোপাধ্যায় কোথায় বলেছে না, আপনি আপনি কি- দেখান না। যে আপনি আমি কি এত না বড় করলে চাকরি করবেন? পেয়েছি, আরো চাকরি পাবো। আপনি কি কান ধরে কত উঠবোস বড় করবেন? চাকরি আগে বলুন। আমি পেয়েছি? বেশ, নিশ্চয়ই বেশ, না বেশ, করবো। বেশ। না, অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক দল চলতেই শিক্ষক- থাকবে, পালসাপ করবেন না। আমি এখানে সুকান্তবাবুর কাছে যাব। সুকান্তবাবু, দেখুন, কান ধরার যখন কথা আসছে, আমার মনে পড়ে যায় চাকরিহারা শিক্ষকরা আজ রাস্তায় বসে রয়েছেন, এবং শিক্ষকরা আমরা যখন ভুল করতাম তখন কান ধরে উঠবস করাতেন। আমাদের মনে হয়, এখন আমাদের গর্বও হয়, তার কারণ কোনো জায়গায় ভুল অন্তত যদি করে থাকতাম, তাহলে যে কান ধরে উঠবসটা সেই সময় করানো হতো, এখন বোধহয় কোনো এক জায়গায় নেতা, মন্ত্রী কিংবা তার সঙ্গে সঙ্গে আমলা, প্রত্যেকের ক্ষেত্রে হয়তো এই কান ধরার সিস্টেমটা তারা ভুলে গিয়েছে, যার জন্য এত ধরনের কখনো ঘোটালা কেউ স্বীকার করেন, কেউ বা স্বীকার করেন না, কিংবা সবথেকে বড় প্রশ্ন যেটা দাঁড়ায়, একাধারে শিক্ষক, একাধারে চাকরিহারা, ওই আবারও ওই স্লোগানের মতো করে বলতে হয়, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। সুকান্তবাবু, দেখো, অনিকেত, আজকে দেবাশিস, এরা আজকে যে পোস্টিং এর জন্য আবেদন করেছিল, এবং যেটা হচ্ছে ওদের কাউন্সিলিং এ সেটাই হয়, এবং তারপর তাদের একটা বন্ডে সাইন করানো হয়, তারপর সেটা পরিবর্তন হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মালদার গাজলে যেখানে তাকে ট্রান্সফার করা হচ্ছে, সেটা কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই। এবার দেখো, এই যে এটা তো প্রতিহিংসা পরায়ণ, কারণ দেখো, কোনো সরকার, মনে রাখবে যে তুমি যে বললে না শিক্ষক, তারা কিন্তু প্রতিহিংসা পরায়ণ হতে পারে না। তারা, তাদের কাছে তৃণমূলের সরকার এটা নয়, এই সরকার সকলের। এটা বিজেপিরও সরকার, তৃণমূলেরও সরকার, কংগ্রেসেরও সরকার। কিন্তু এটা আমরা ভুলে যাই, আমরা প্রশাসন সরকারকে মিলিয়ে দিই, তার ফল আমাদের ভুগতে হচ্ছে। আর আমি এটা খুব অবাক হলাম যে উনি বলছেন যে না, সেগ্রেগেশন তো করে দিয়েছে, যোগ্য অযোগ্যের লিস্ট দিয়ে দিয়েছে। আমি বলছি না, বারবার সুপ্রিম কোর্ট, আমি গতকালও এক দুটো চ্যানেলে একই বলেছি যে তাদের 41 এবং 40 নং প্যারায় পরিষ্কার ভাবে সুপ্রিম কোর্ট বলেছে যে বৃহৎ আকারের কারচুপি হয়েছে, এবং সেই কারচুপি ইচ্ছাকৃতভাবে করা এবং এসএসসি কারচুপিকে ধামাচাপা দেবার চেষ্টা করছে। এবার এটা কিন্তু আমি ইংলিশে ইচ্ছে করে পড়বো না, আমি বাংলায় পড়বো। 19 নং প্যারা আমি পড়বো ইচ্ছে করে। যখন গভীরভাবে তথ্য অনুসন্ধান করে দেখা যায় যে গোটা ব্যবস্থার অঙ্গ প্রত্যঙ্গে অনিয়ম, যথা গোটা ব্যবস্থায় অসুস্থ অবস্থা, তখন তার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়, তখন নিয়োগ প্রক্রিয়া পুরো ফল বাতিল করতে হবে। তাহলে যদি বা যেখানে সম্ভব সেখানে চাকরি প্রার্থীদের মধ্যে নির্দোষ ও দোষীদের আলাদা করতে হবে, কারণ ন্যায় এবং সদ্বুদ্ধির সেটাই নিয়ম। কিন্তু যেটা বারবার এটা বলেছে যে ওএমআর শিটে এই যে নাইসাকে যখন দেওয়া হয়, প্রথম তো তাদের কোনো রকম অডিট হয় না, নাইসাকে টেন্ডার করা হয়নি, নাইসাকে এমনি দেওয়া হয়। তারপর স্ক্যানটেক এবং স্ক্যানটেকের ডেটা, স্ক্যানটেক সলিউশন, এরা পুরোটা মানে স্ক্যান করে তার কপি হার্ড ডিস্কে করে এসএসসি কে দেয়, এবং তার নয়ডার অফিসে সিবিআই পেয়েছে। এত কিছুর পরেও তাহলে পুরোটাই যখন সরকারি সমস্যা তৈরি করলো, মানে সরকার বলতে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চশিক্ষা দপ্তর এবং এসএসসি, এই অপদার্থ এসএসসি, অপদার্থ শিক্ষামন্ত্রী, কোড আনকোড বলবো, কোনো ভয় নেই আমার, কারণ যিনি মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে আটকে দেন যে তিনি আধিকারিক, তার বক্তব্যটা আলাদা, ওনার বক্তব্য আলাদা, তাহলে তার থেকে তুমি কি আশা করবে? ডাক্তাররা আজকে, ভাবি ডাক্তাররা এইভাবে অবস্থান করছে, যেভাবে আজকে নির্ভয়ার মৃত্যুকে, মানে নির্ভয়াকে একদম ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, মানে তাকে তার মানে কি ভাবো যে আমরা যে ন্যায় বিচার, ওই যে একটা কথা আছে না, যখন ন্যায় বিচারের মানে প্রদীপ, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে না অন্তর্হিত হয়, তখন সেই অন্ধকার তমসাচ্ছন্ন হয় অঞ্জন। সুতরাং এইটা অন্ধকার, ন্যায় বিচার তো নেই। আমরা ন্যায় বিচার কোথায় পাবো? আমরা ঘুম পাড়িয়ে দিয়েছে, আপনারা জাগিয়ে রাখুন না, কে বারণ করেছে? আপনাদের রয়েছে তো, আপনাদের যদি সংগঠন না থাকে, আপনারা যদি আন্দোলন না করতে হবে, সেটা কি মমতা ব্যানার্জি করে দেবে? জাগিয়ে রাখুন। দেবব্রত বাবু, আপনার সঙ্গে আগেও প্যানেলে বসেছি আমি, আপনি আশা করি যে এটা বলিনি, এতক্ষণ বলিনি, আপনি বললেন না ঘুম পাড়িয়ে রেখেছে, তার মানেটা কি? আপনারা জাগিয়ে রাখুন। একদম
আমি তো তথ্য কে দিয়ে বারণ বলছি করেছে? আপনাকে যে আমিও তো যেগুলো তথ্য দিয়ে সুপ্রিম বলছি তো, আমি কোর্টের- এতক্ষণ কিছু বলিনি, আমি শুনছিলাম। আমি আপনি সুপ্রিম বলেছেন কোর্টের অভয়াকে verdict ঘুম পাড়িয়ে বলছি, রাখা আমি হয়েছে, বলছি না। আপনারা জাগিয়ে রাখুন না। এটা কে বা সুপ্রিম চেষ্টা তো নির্দেশ। করেছিলেন, মানুষ তো চেষ্টা করেছিলেন, আপনারা তো। নির্দেশ। আপনাদের যদি শুনুন, আপনাদের যদি শূন্য দেয় সেটা তো আমাদের দায়িত্ব না। গণতন্ত্রে যদি আপনারা শূন্য পান সেটা কি মমতা ব্যানার্জির দায় নাকি? দেবব্রত কে বাবু, আপনাকে শুনতো আমি আপনাকে তো একটু নিজেই মেনশন করে বুঝতে দিই, পারলাম না। সুকান্ত বাবু হ্যাঁ, একজন আমি তো- রাজনৈতিক বিশ্লেষক, আপনি কার সঙ্গে তুলনা করছেন আমরা জানি না, এভাবে কাউকে পার্সোনাল অ্যাটাক আসল- করবেন না দেবব্রত বাবু। আপনি না, কোথায় কি ওরা- করেন না, জানি না, আমি কিন্তু আবারও ট্রাইকি বাংলা বলছি শব্দে যে- কাটাকাটি না, না, অনুষ্ঠানে করবেন না। গণতন্ত্রে না, যারা না, বলেছি, না, তারা যারা দেবব্রত বাবু, করছিলেন, না, শুনুন, না, না, তারা- না, 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 আপনি যদি এমন করেন তাহলে আমি আবারও আমার পিসিআর কে বলবো নতুন করে রেকর্ডিংটা চালানোর জন্য। আপনি কিছুক্ষণ আগে কি বললেন সুকান্ত বাবুকে? ডোন্ট বলুন বলুন বলুন। না, সুকান্ত বাবু বলুন। আমি বলছি শুনুন শুনুন, যদি আজকে বিজেপি জিরো পায়, কংগ্রেস জিরো পায়, এর অর্থ এই নয় যে গণতন্ত্রে তো জিরো পেলেও তার তো অধিকার রয়েছে বলার। কারণ জনগণ আজকে আপনাদেরকে ভোট দিচ্ছে, কেন দিচ্ছে? নিশ্চিত আপনাদের উপর তো বিশ্বাস রয়েছে। এবার গণতন্ত্রে তো এরকমও হতে পারে উলট পুরাণ, যে 2026-এ আপনারা নাও থাকতে পারেন, বিজেপি আসতে পারে, কংগ্রেস আসতে পারে, যেটা গতকাল সমবায় নির্বাচনে আমরা দেখেছি। সুতরাং আমি আপনাকে বলছি যে স্বীকার করতে, যখন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ভাবুন, যে শিক্ষকদের আপনারা মারছেন, যে পুলিশ বাহিনী মারছে, এবং যে জনপ্রতিনিধিরা ওখানে দাঁড়িয়ে দেখেছিলেন, তাদের ছেলেমেয়েরা সেই শিক্ষকের কাছে পড়ে। আপনি আপনার বাড়িতে তো ছেলে মেয়ে রয়েছে, আপনি জবাব দিতে পারবেন যে বাবা কেন এই শিক্ষকদের মারা হচ্ছে? আপনি জবাবটা কোনদিন দিয়েছেন? একবার প্রশ্ন করলে পারবেন তার জবাব দিতে? তাহলে যেখানে আপনার শেষ হলে বলবো। হ্যাঁ, ডাক্তাররা মার খায়, যেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে, আমার নির্দেশ দেওয়ার কিছুই নেই। সুপ্রিম কোর্ট পরিষ্কার আরেকটি জায়গা বলে আমি শেষ করব, আরেকটি জায়গায় পরিষ্কার বলেছে সুপ্রিম কোর্ট যে 9, 10, 11, 12 ক্লাসের চাকরি প্রার্থীদের সম্পর্কিত রেসপন্স স্ট্রিং, যার যে ডেটা স্ক্যানটেক সলিউশন কোম্পানির কাছ থেকে উদ্ধার হয়েছে, তার সঙ্গে পঙ্কজ বানসালের হার্ড ডিস্ক থেকে পাওয়া রেসপন্স স্ট্রিং মিলে যাচ্ছে। এরপরে আর কি চাইছেন? এটা 18-র ডি নং প্যারায় লেখা আছে। তাহলে পুরোটাই ইনস্টিটিউশনাল ক্রাইম। দেখো অঞ্জন, ইনস্টিটিউশনাল ক্রাইম হলে তুমি কিছু করতে পারবে না। উনি ব্যাপমের কথা বললেন, ব্যাপম তো নির্লজ্জকার মানে একটা বড় উদাহরণ। তাহলে আপনারাও তো সেই উদাহরণে সামিল হচ্ছেন। আপনারা উদাহরণটা করতে পারতেন যে আমরা তো শিক্ষা ব্যবস্থায় কোনো দুর্নীতির জায়গা রাখিনি। আজকে এই শিক্ষকরা মানে এরপরে দেবব্রত বাবু, আপনার বাড়িতে যদি মানে একটা চাকরি করছেন, আপনি হঠাৎ চলে গেল, আপনি পারবেন যে আপনার যেগুলো খরচ সেগুলো মেটাতে পারবেন, ইএমআই মেটাতে পারবেন? আজকে এদের অবস্থা আপনি এইসব বলুন। অনুভূতি নাই, অনুভূতি এটা নাই। ভাবুন না। আমি এখানে দেবব্রত বাবুর কাছে যাবো। দেবব্রত বাবু বলুন। দেখুন, যে ঘটনাটা ঘটে গেছে তার উপর তো কিছু মানুষের হাত ছিল, এবং সরকার পক্ষ বারে বারে চেষ্টা করছে। দেখুন, 2 তারিখ যখন গত মাসের 2 তারিখ যখন ঘোষণাটা হলো, মানে সম্ভবত এপ্রিলের 2 তারিখ যখন সুপ্রিম কোর্টে মহামান্য সঞ্জীব খান্নার বেঞ্চ যে রায়টা দিলেন, তারপরে কিন্তু মমতা ব্যানার্জি সঙ্গে সঙ্গে সাংবাদিক সম্মেলন করে পুরো ব্যাপারটা ব্রিফ করেছেন, এবং তিনি বলেছেন আমরা চাকরিহারাদের পাশে আছি, এবং আগামী দিনে তারা যদি সমস্যায় না পড়ে আমি চেষ্টা করবো। এবং 7 তারিখ তাদেরকে ডেকেছিলেন, এবং 8 তারিখ আরেকটা রায় বেরোলো, যেখানে একজন বর্তমানে উনি বিজেপির সাংসদ, উনি সুপার নিউমারিক পোস্টের বিরুদ্ধে সিবিআই তদন্ত ছিল, সেটা আদালত থেকে বললো না, ওটা সবকিছুতে প্রশ্ন করা যায় না, এবং আইনসভাকে মান্যতা দিয়েছে। এবং আগামী দিনে প্রতিটা পদক্ষেপে দেখা যাচ্ছে সরকার পক্ষ চেষ্টা করে যাচ্ছে, এবং আগামী দিনে মমতা ব্যানার্জিও দেখবেন একটা ভাতা ঘোষণা করে, যাদের কাজ হারার ব্যবস্থা হয় তাদেরকে একটা ভাতা ঘোষণা করে আপাতত ব্যাপারগুলোকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে, এবং ডিসেম্বরের মধ্যে যে একটা অচল অবস্থা তৈরি করেছিল মহামান্য সুপ্রিম কোর্টের রায়, সেটা স্থিতাবস্থা বজায় রাখার চেষ্টা করছে। এবং এই যে ঘোষণাটা হচ্ছে 30 তারিখের মধ্যে সুপ্রিম কোর্ট যে ঘোষণা করেছিলেন যে রিক্রুটমেন্টের ব্যাপারটা, এবং সরকার পিটিশনের 2টো পথ খোলা রাখছে সরকার, যার যে পথটা পর্যন্ত। আর যারা বারে বারে বলে যোগ্যতার পরিচয় প্রমাণ চান, নিশ্চয়ই নিজেদের যোগ্যতার প্রমাণ, তারা আপনারা তো শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে, আপনারা তো শিক্ষক, আপনারা কি বার্তা দিচ্ছেন? আপনারা এই বার্তা দিচ্ছেন যে হুলিগানিজম করো, গেট ভেঙে দাও, ধাক্কাধাক্কি করো, পেট্রোল দিয়ে যাও, এই শিক্ষাগুলো কি আপনারা ছাত্রছাত্রীদের দেবেন? মস্তানি করো, একে পেটাও তাকে পেটাও, যে পুলিশগুলো আহত হয়েছে, যে পুলিশ কর্মীদের মেরে মাথা কারো মাথা আমি ঠিক এই পয়েন্টেই আসবো, আমি ঠিক এই পয়েন্টেই আসবো, কিন্তু তার আগে চাকরিহারা শিক্ষক তিনি কি বক্তব্য রাখছেন একবার শোনাই, শোনার পরেই আমি দেবব্রত বাবুর কাছে এই পয়েন্টেই আসবো। শুনুন। একদমই আশ্বাস পেলাম না, কারণ ওপেন টু অল সবার সাথে আমরা কিভাবে এক্সামটা কমপ্লিট করব, কারণ আমরা স্কুল করব,
আমরা 2.5 ঘন্টা 2-2.5 ঘন্টা আমরা জার্নি করে স্কুল করব, স্কুল করে বাড়িতে আমাদের সংসার আছে, এই মুহূর্তে আমাদের বাচ্চা রয়েছে, আমার 2টো সন্তান, তারপরেও আমি এই যে হিউজ একটা সিলেবাস, সেই সিলেবাসটা আমি কভার করে এবং নিউদের সাথে আমি একসাথে কম্পিট করব, তাহলে আমার চাকরির অ্যাসিউরেন্স কোথায় থাকছে? ঠিক আছে, আমরা পুরোপুরি ওনার বার্তাতে আশাহত। আপনারা যে বলছিলেন যে আপনারা পরীক্ষা দিতে চান না, কিন্তু মুখ্যমন্ত্রী তো আজকে স্পষ্ট করে দিলেন যে সুপ্রিম কোর্ট যেহেতু নির্দেশিকা দিয়েছে তাদের 2 দিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং আপনাদের চাকরিতে যেতে হবে। নির্দেশিকা তো চাকরি, হ্যাঁ, পরীক্ষার ব্যাপারটা তো প্রথমেই বলেছিলাম আমরা পরীক্ষা দিতে চাইছি না, কারণ আমাদের কিছু বার্ডেন আছে। এই যে আমরা ইচ্ছা করে কোনো পরীক্ষা দিতে চাইছি না তা না, আমরা পরীক্ষার প্রিপারেশনের মধ্যেই নেই। আমাদের 10 বছর চাকরি করে আসার পর চাকরি করতে করতে সন্তান সংসার নিয়ে আবার আমরা কিভাবে পরীক্ষায় বসে আবার কম্পিট করব, আবার আমরা কিভাবে স্বপদে বহাল হব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাও বলছেন যে আপনারা যদি চাকরিটা না দেন, তাহলে পরীক্ষা যদি না দেন তাহলে আপনাদের তো চাকরিটাই বহাল থাকবে না। সেটা তো উনি বলেছিলেন না, নেতাজি ইন্ডোরে আমাদের আশ্বাস দিয়েছিলেন না, একটা যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি আমি যেতে দেব না। তাহলে ব্যাপারটা উনি দেখুক, উনি কিভাবে ওনার নিজস্ব পাওয়ার দিয়ে আমাদেরকে শপথে বহাল রাখবেন। আমি ঠিক এখানেই দেবব্রতবাবুর কাছে যাবো। রতনবাবু অবশ্যই ডিবেট করতে চাইছেন, আমি আপনাকে সুযোগ দেবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে দেবব্রতবাবু আপনার কাছে একটা সহজ সরল প্রশ্ন রাখবো। আপনি বললেন যে এইসব শিক্ষকরা কি শিক্ষা দেবেন? হুলিগানিজমের শিক্ষা দেবেন? আচ্ছা, আমি কিছুক্ষণের জন্য মেনে নিচ্ছি যে এই সব শিক্ষা দিচ্ছেন, বেশ বেশ, আপনার প্রশ্নই। আমি শুধু একটা প্রশ্নই করতে চাইছি যে এই ব্যক্তিরা, তারা তো 2016 সালে চাকরিটা পেয়েছিলেন, এই যে যারা হুলিগানিজম করছেন আপনাদের ভাষায়, সেই সব ব্যক্তিরা তো নিশ্চয়ই যোগ্য অযোগ্য তাদের মধ্যেও রয়েছে। আমি কিছুক্ষণের জন্য ধরে নিলাম যে যারা এই হুলিগানিজমের শিক্ষাটা দেবেন বলে আপনি ভাবছেন, তারা তাদের মধ্যে অযোগ্য রয়েছে কিংবা যোগ্য রয়েছে, তারা এতদিন ধরে এই চাকরিটা করলেন। ছাত্রছাত্রীদের তাহলে এতদিন ধরে হুলিগানিজমটা শিখিয়েছেন, তাহলে 2016 সাল থেকে 25 সাল অবধি আপনারা শিখতে দিলেন হুলিগানিজম সেই প্রত্যেকটি ছাত্রছাত্রীকে, এবং তারপরেও আপনারা কিছু করলেন না। যখন কেস গেল তখন গিয়ে আপনাদের মনে হচ্ছে হুলিগানিজম শেখাবে। দেখুন, আপনি মনে হয় মুখ্যমন্ত্রীর বক্তব্যটা যিনি বলছিলেন, চাকরিহারা যিনি বলছিলেন, নিশ্চয়ই শোনেননি পুরোটা। যদি শুনতেন তাহলে এই দেবব্রতবাবু দেখুন, এটা আমার কাজ, এটা আমার ডিউটি, আমি মন দিয়ে প্রত্যেকটি কথা শুনেছি। দেবব্রতবাবু এমন কোনো অ্যালিগেশন দেবেন না, না না না, আগে শুনে নিন। শুনুন, আপনাকে বলছি না, আমি ভুল ব্যাখ্যা করবেন না। হ্যাঁ, শুনুন, বলতে দিন, উনি শুনেনি কি কথা বলছেন, শুনুন বলতে দিন। দেখুন, আদালতে শুনুন, আদালতে বলছে সেই মেয়েটা চাকরিটা চলে গেছে, সে বলতে দিন, আপনি আপনার সময় বলবেন। আদালতে মহামান্য আদালতের নির্দেশের ওপর কোনো কথা যায় না, আমি বলতেও পারি না, আমার সে অধিকার নেই। সেটা আমার কেন মুখ্যমন্ত্রী, আমার প্রশ্নের উত্তর দিন। দেবব্রতবাবু, আমার প্রশ্ন আপনি স্পষ্ট শুনতে পেয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 2টো পদ খোলা রয়েছে এবং যারা যোগ্য তাদের জন্য আলাদা একটা পদ্ধতি, কি গ্রেস, এই জানি আমি, এটা আমার মুখে বসিয়ে দেবেন না, এই ধরনের কিছু একটা পদ্ধতি আমরা চেষ্টা করব, এটাও বলেছেন। সেটাও তো মাথায় রাখতে হবে, সবকিছু সরকারের উপর ঘাড়ে চাপিয়ে দেবো আর নিজেরা গায়ে হাওয়া লাগাবো। দেবব্রতবাবু, আমি এতক্ষণ পর্যন্ত সরকারের উপর কিচ্ছু চাপিয়ে দিইনি। আমার প্রশ্ন স্পেসিফিক ছিল, আমার প্রশ্ন স্পেসিফিক ছিল না। দেবব্রতবাবু, আমার প্রশ্নের প্লিজ উত্তর দেবেন। আমার প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক ছিল, লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল, স্পষ্টভাবে বলেছি, বাংলা ভাষায় বলেছি। আমি বলেছি যেসব চাকরিহারাদের ক্ষেত্রে আপনি বলছেন যে হুলিগানিজমের শিক্ষাটা দেবেন, তারা এনারা তো এতদিন ধরে চাকরিটা করলেন, তাহলে এতদিন ধরে এই হুলিগানিজমটা শিখিয়েছেন, তাহলে এতদিন ধরে এই সব ছাত্রছাত্রীদের যারা এই হুলিগানিজমটা শিখলেন তাদের সঙ্গেও তো আপনারা ডিপ্রেট করছেন। না 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 না, তারা তো এতদিন ধরে আন্দোলনটা করেনি, সরকারের বিরুদ্ধে আন্দোলন করেনি, প্রতিবাদ করেনি। এই যে এক্স্যাক্টলি সরকারের বিরুদ্ধে আন্দোলনটা করেননি বলে হুলিগানিজম তখন করেননি, আর যেই মুহূর্তে সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন অমনি হুলিগানিজম হয়ে গেল। এটা তো দেখা গেছে, সবাই দেখেছে, পেট্রোল দিয়ে জ্বালা কারা বলেছে, দেয়াল ভাঙ, দরজা ভাঙ কারা করেছে, সবই তো দেখা গেছে, পুলিশ পেটা কারা বলেছে। নিশ্চয়ই দেখুন, পুলিশের কিছু জায়গায় যেটা ছিল ভুল ছিল, নিশ্চয়ই ভুল ছিল, অবশ্যই ছিল, কিন্তু যেটা আমরা তো যা তো ক্যামেরার সামনে হয়েছে, আপনাদের সামনে হয়েছে, আমরা তো চোখে দেখেছি, এরপর তো কিছু বলার নেই। তা আমরা এটাই বিধানভবনের গেটটা তো ওরা ভাঙেনি, ওরা ভেতরে ঢুকতে চেয়েছিল, কথা বলার জন্য বলতে দেওয়া হয়নি, গেটটা বন্ধ করে রাখা হয়েছিল, ওরা ধাক্কাধাক্কি করে, যাতে বিধানভবনের গেটটা ধাক্কাধাক্কি করা যদি হুলিগানিজম হয়, চলুন আমি না স্নেহানবাবু, আমার প্রশ্ন ওইখানেও নয়। স্নেহানবাবু, আমার প্রশ্ন ওইখানেও নয়, আমার প্রশ্ন ওখানেও নয়। স্নেহানবাবু আইন না না, স্নেহানবাবু শুনুন, আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা কারো নেই।
যদি চাকরিহারারা চাকরি গিয়ে থাকে নিঃসন্দেহে সেটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু এটাও ঠিক যে আইন কারো নিজে হাতে তুলে নেওয়ার ক্ষমতা নেই। কিন্তু যেদিন ডিআইজি অফিসে গিয়েছিলেন তারা, সেদিন তো তারা কোনো হুলিগানিজম করেননি, সেদিন তাহলে তাদেরকে লাঠিপেটা কেন করানো হলো? না কেন লাঠিপেটা করানো হলো? আমি পরে আসছি। আমি বলছি যে বিধান ভবনের গেটটা যদি ধাক্কা মারাটা যদি হুলিগানিজম হয়ে থাকে, কিংবা ওখানে অনশন করাটা যদি হুলিগানিজম হয়ে থাকে, তাহলে ওটা বিধানসভা ভেঙে চুরমার করে দেওয়া, বিধানসভার ভেতরে দাঁড়িয়ে বলে আমাকে লাইটারটা দে আমি জ্বালিয়ে দেবো, হ্যাঁ, তাহলে সেগুলোকে কি বল? মানে আমি বলছি বিধান ভবনের গেটটাকে ভাড়া যদি তার জন্য শাস্তি তারা পেয়েছিল, তাদের মাইনের টাকা কেটে নিয়ে সেগুলো সারানো হয়েছিল, তারা তো শাস্তি পেয়েছিল। কে বলেছে? আরে মমতা করেছেন, থানায় নিয়ে গেছেন, তাদের থানায় নিয়ে গিয়ে পিটিয়েছে, বলুন। বলি যে তার জন্য শাস্তি এরাও পেয়েছিল। এদেরকে থানায় নিয়ে গেছিলেন, এফআইআর করা হয়েছিল, পিটানো হয়েছিল, মারা হয়েছিল, শিক্ষকদের উপরে লাথি মারা হলো, এটা ওটা শাস্তি এরাও পেয়েছে। একদম সঠিক কথা বলেছেন, এটা তো বাম আমল নয়, বাম আমল তো নয়, বাম আমলে পার্টি অফিসে থেকে একটা জ্যান্ত কই মাছ দিয়ে দেওয়া হতো। দেবব্রত বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র মানেন, ওই জন্য পুলিশ পাঠান, বলি গণতন্ত্র মানেন বলে পুলিশ পাঠান। বাম আমলে ওই জ্যান্ত কই মাছ গলায় দিত না, দেখো মনে করি পুলিশের কোন পদে আছে? বলছি সব্যসাচী দত্ত পুলিশের কোন পদে আছে? উনি যে গেছিলেন গুন্ডা বাহিনী নিয়ে মারধর করতে। আরে মানুষ তার বাড়ি রতনবাবু সুযোগ পাচ্ছেন না। রতনবাবু বলুন। আমি একটু বলি, আমি এক মিনিট নেহান যেটা বলেছে আমারও প্রশ্ন এটা বেশ, আমি উত্তরটা অবশ্যই নেব, কিন্তু রতনবাবু থেকে আমাকে শুনতে হবে। রতনবাবু please বলুন। হ্যাঁ হ্যাঁ এক মিনিট বলি অঞ্জন দা, যে আজকে যেটা মানে মনে হয়েছে যে মাননীয়া যদি মনে করেন অঞ্জন দা, এখনো যদি মনে করেন যে 1 মিনিটও সময় লাগবে না যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার, কিন্তু তিনি পারছেন না, কারণ তার দলের মধ্যে যেভাবে দুর্নীতি হয়েছে, এই শিক্ষক নিয়োগকে নিয়ে যেভাবে দুর্নীতি এবং দুর্নীতির টাকা কাকুর মারফতে যে ভাইপোর কাছে গেছে, সেই ভাইপোকে বাঁচাতে উনি সবকে বলির পাঠা করে দিতে রাজি আছেন, কিন্তু উনি কিন্তু সেই দুর্নীতি থেকে বেরিয়ে আসতে পারছেন না। এইটা হচ্ছে মূল কথা। না হলে বলুন তো, সুপ্রিম কোর্টে যদি উনি বলেন যে এরা যোগ্য, এদেরকে চাকরিটা এদের বহাল রাখা হোক, যারা অযোগ্য তাদেরকে আলাদা করে দেওয়া হোক, সেই জায়গাতে ওনারা যাচ্ছেন না। আর অনুভূতি নাই তো, আপনি যেটা বলতে আসছেন বারবার, আমরা যেটা ভাবছি যে তাদের কি অবস্থা। আর আপনি বলছেন যে যাদের চাকরি চলে গেছে তারা ঠিক মতো শুনছে না, তাদের মাথা ঠিক আছে। অঞ্জন দা, 7 বছর চাকরি করার পর, গাড়ি বাড়ি এটা ওটা সবকিছু করার পর যোগ্যতা প্রমাণ দিয়ে সে চাকরি করেছে, আজকে তার চাকরিটা নাই। আজকে আমরা যারা যেই কাজের সাথে যুক্ত থাকি, কালকে যদি আমাদের চাকরিটা না থাকে, কাজটা না থাকে, আমরা কি খাবো? সেই অনুভূতিটা একবারও আসছে না আপনার। আপনি তর্কে জিতার চেষ্টা করছেন এখানে। বেশ বেশ বেশ, একেবারে অন্তিম লগ্নের দিকে আমরা যাচ্ছি। এই মুহূর্তে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট করে সবাইকে সুযোগ দেবো। সুকান্তবাবু আছি, তার আগে আমি সেহান বাবুর কাছে যাবো। সেহান বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। না দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে যে মানে যেটা মেন সলিউশনের জায়গা, ঠিক আছে, সলিউশনের জায়গা হচ্ছে কি আগে এদের থেকে চাকরিটা ফেরত দিতে হবে, ঠিক আছে, এবং চাকরিটা ফেরত দেওয়ার যে মানে ওই রিভিউ পিটিশন করার যাই করো, মানে ভারতবর্ষে রিভিউ পিটিশনের রায় বদলে গেছে, তার পার্সেন্টেজটা 1%-এরও কম, ঠিক আছে। আপনি যদি নতুন কিছু অ্যাডিশন না করেন, রিভিউ পিটিশনে রায় পাল্টায় না। আপনি যদি যোগ্য এবং অযোগ্যের লিস্ট না দিতে পারেন, তাহলে রিভিউ পিটিশন করে কোনো লাভ নেই, এবং সেটা মুখ্যমন্ত্রী জানেন, এবং মুখ্যমন্ত্রী ওই কারণেই বলছেন যে আমরা 31শে মের মধ্যে নোটিফিকেশন পাবলিশ করে দেবো, নতুন করে পরীক্ষা হবে। কিন্তু আমি বলছি নতুন করে পরীক্ষা এমন তো হতেই পারে যারা যোগ্য ছিল 2016 সালে যারা পাস করেছিল তারা কেউ পাস করতে পারলো না, তাহলে তার দোষটা কি? সে তো টাকা খায়নি, সে তো ঘুষ খায়নি, ঘুষ দেয়নি, তাহলে তার চাকরিটা কেন যাবে? তাহলে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বারবার বলেছিল যারা চাকরি করেছে, যারা যোগ্য, তাদেরকে একটা গ্রেস মার্ক দেওয়া হোক। এক্সপেরিয়েন্সের বেসিসে তো সব জায়গায় গ্রেস মার্ক দেওয়া হোক। এই জায়গাটায় শুনুন, এইভাবে বলা যায় না, সেই আবেদন কি করা যাবে বলা যায় না। মুখ্যমন্ত্রীর বক্তব্যটা আপনি শুনুন, জানেন, আবার শুনুন গিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপেরিয়েন্সের উপর নির্ভর করছেন। করবেন না। না, সেহান বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এক্সপিরিয়েন্সের কথা বলেছেন।
আমি এখানে দেবব্রত বাবুর কাছে যাবো। দেবব্রত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হবে এখন। আপনি পুরোটা শুনুন, শুনে মন্তব্য করলে মনে হয় ভালো হয়। মুখ্যমন্ত্রী বললে হবে না, এটাকে কোর্টে আমাকে আবেদন করতে হবে যে আমার এই যে এত 19,000 সামথিং যোগ্য, এদেরকে আমি এই আরে একটা আপনারা তো সুপ্রিম কোর্টের ওপরে যান, আপনারা তো সুপ্রিম কোর্টের ওপরে বেশ, একেবারে অন্তিম রাউন্ডের দিকে আমরা যাচ্ছি, প্লিজ আরে পালস review করবেন না। petition আমি এ এখানে কি হবে দেবব্রত বাবুর কাছেই মাসিক? যাবো। দেবব্রত বাবু, আপনি বললেন গণতন্ত্রের কথা এবং কথা প্রসঙ্গে আপনি বাম আমলের কথাও তুলে ধরলেন। আমি বলছি 2008 সালে দুর্গাপুরে যখন এই এনএইচ ধরে যখন একেবারে আন্দোলনের মানে শিখা তুলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বিরোধী হিসেবে, তখন তো কোনো পুলিশই তো সেখানে গিয়েছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য তো নিজে চলে যাননি বা কোনো রকম শুটের অর্ডার তো দেননি, তাহলে আপনি কেন বললেন এই কথাটি? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আপনি আনইন্টারাপ্টেড। একদম সঠিক কথা বলেছেন। দেখুন, ওই বাম আমলে আমরা দেখতে পেয়েছি 1993 সালে ওই গণ আন্দোলনের উপর কিভাবে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছিল, বিরোধী নেত্রীর উপর রাস্তায় কিভাবে ডান্ডা পেটা করে তার মাথা এবং হাত ভেঙে দেওয়া হয়েছিল আমরা দেখেছি, এবং বিরোধীদের মুখ কিভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল বিজন সেতুতে আমরা দেখেছি, পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল। আর কাউকে যদি বিরোধীদের মনে করা হতো পার্টি অফিসে ডেকে তার গলায় জ্যান্ত কই মাছ দিয়ে দেওয়া হতো, কিংবা হাতের নুলোটা কেটে নেওয়া হতো, কিংবা জিপটা কেটে নেওয়া হচ্ছে। এইভাবেই বামেরা গণতন্ত্র বজায় রাখতো। তো মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের পথ দেখেছেন বলে তো পুলিশ পাঠিয়েছে। পুলিশ হয়েছে, আইন হবে, আদালত হয়েছে, রয়েছে আইন আদালত, যেটা এত ভয় কেন? ভয়ের কে আছে? আর আহত পুলিশরাও তো আহত হয়, তাদের কথাটা একটু বলুন। এই বারে বারে বলে সিভিক ভলেন্টিয়ার এই করেছে, সিভিক ভলেন্টিয়ার ওই করেছে, সেই করেছে। আরে তাদের ভালো কাজগুলো তারা না না না, যারা আন্দোলন করবে ওই তো আদালত তো বলেছে, এতজন নিয়ে মস্তানি কেন? আদালত তো বলেছে, মাননীয় বিচারপতি দত্ত, হ্যাঁ বিচারপতি দত্ত তো বলেছেন এতজন নিয়ে আন্দোলনে কি আছে, নিয়ে করুন, না না পুলিশকে সহযোগিতা করুন। আদালতকে কেন ভয় পাও ভাই? এত ভয় কেন পাও? বিচারপতি দত্ত তো নির্দেশ দিয়েছে। আমি এখানে দেখুন, আমি একেবারে অন্তিম লগ্নের দিকে যাচ্ছি। আমি রতনবাবুর কাছে যাব। রতনবাবু, দেবব্রতবাবু যেইভাবে হুলিগানিজমের কথা বলছেন, তার সঙ্গে সঙ্গে চাকরিহারা শিক্ষকদেরকে নিয়ে নানান রকম কথা বলছে। আমি সত্যি প্রথমে তো চাকরিহারা শিক্ষকদের কাছে করজোড়ে আবেদন করছি এবং ক্ষমা চাইছি প্রথম তাদের কাছে, যে তাদের নিয়ে এত ধরনের কথা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তার কারণ আপনাদের হয়ে কথা বলতে গিয়ে অনেক সময় অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু রতনবাবু, আমার সোজাসাপটা প্রশ্ন, শিক্ষকরা যদি গুন্ডা হয়, মস্তান হয়, সিভিক ভলেন্টিয়ারের রাস্তায় দাঁড়িয়ে থেকে ট্রাক দাঁড় করিয়ে দিচ্ছেন, গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছেন, এবং সেখানে দাঁড় করিয়ে দিয়ে যখন বলা হচ্ছে যে কেন টাকা চাওয়া হচ্ছে, তখন তারা রীতিমতো প্যান্ট শার্ট খুলে ফেলছেন, যেন তাদেরকে সিভিক ভলেন্টিয়ার এটা বোঝানো যায়, যেন সিভিক ভলেন্টিয়ারের এই তকমাটা যেন না পড়ে। সে রাজ্যে সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে আমাদের ভালো কথা বলতে হবে এবং শুধুমাত্র ভালো দিকগুলোকেই সামনে রাখতে হবে। আমি এটা প্রথমেই জানতে চাইব যে বিরোধী বলতে কি বোঝায়। সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে বিরোধিতা করলে সেটা রক্তচক্ষুর আড়ালে পড়তে হবে। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। দেখুন রঞ্জন দা, আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, এবং আমরা এক কথা বলে যাব, বারবার বলে যাব, যে যোগ্য শিক্ষকদের পাশে আমরা জাতীয় কংগ্রেস ছিলাম, আছি, থাকবো। এই লড়াইয়ের শেষ দিকে ছাড়বো। ন্যায়ের সাথে অন্যায়ের লড়াই, পাপের সাথে পুণ্যের লড়াই, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। একটা সরকার যখন তার পাপের চরম সীমায় পৌঁছে যায়, তখন তারা শিক্ষা ব্যবস্থা বলুন, স্বাস্থ্য ব্যবস্থা বলুন, খাদ্য ব্যবস্থা বলুন, চিকিৎসকদের উপরে হামলা করে, যারা জাতির মেরুদণ্ড শিক্ষকদের উপরে হামলা করে। কোন বাংলা এটা? এই বাংলায় না রবীন্দ্রনাথ, নজরুল এরা জন্মগ্রহণ করেছিল? স্বামী বিবেকানন্দের বাংলা? একটু সহানুভূতি মূলক কথাবার্তাও হচ্ছে না। আজকে আপনাদের চ্যানেল থেকে যাদের চাকরিটা চলে গেছে, তারা অন্তত পক্ষে সান্ত্বনা, অন্তত পক্ষে তাদের পাশে যে আমরা সবাই আছি, একটা যে সমাজ মাধ্যম আপনাদের, তারাও যে আপনারা আছেন, সেই বার্তাটুকু যদি দেওয়া যায়, তাহলেও তো তারা মনে করে যে না, ন্যায় এখনো বেঁচে আছে, সততা এখনো বেঁচে আছে। রাজনীতি হবে, রাজনীতির ময়দানে আমরা রাজনীতি করব, কিন্তু শিক্ষকদের সাথে কিসের রাজনীতি? বেশ আমি এখানে সুকান্তবাবুর কাছে যাবো, একেবারে অন্তিম লগ্নে রয়েছে। সুকান্তবাবু, দেখুন, আমি এই প্রসঙ্গটা টানতে চাইছিলাম না, কিন্তু আমার মনে হচ্ছে কোনো এক জায়গায় লিঙ্ক হয়ে যাচ্ছে। দেখুন, ডিএ মামলার ক্ষেত্রেও আমরা দেখেছি দীর্ঘদিন ধরে টালবাহানা, এবং যদি সর্বমোট অ্যামাউন্টটা আসে তাহলে 10,000 কোটি টাকার ওপরে, এবং একের পর এক কেস করে 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 দীর্ঘ ডিলে করা হচ্ছে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে এটাকেও কি এইভাবে একই রকমভাবে হাতিয়ার বানানোর একটি কৌশল চলছে? রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি কি মনে করছেন? তার কারণ এই 31শে ডিসেম্বর আবারও বলা হচ্ছে তারপরে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন।
ছাব্বিশে বিধানসভা নির্বাচন পেরিয়ে যাওয়ার পর কি হবে? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। না, শ্রেয়াংশু ঠিকই বলেছে যে সব্যসাচী বাবু কি মানে কোন যোগ্যতায় ওখানে গিয়েছিলেন, 1 নম্বর। আমার এটা প্রশ্ন। 2 নম্বর, তুমি 11 নম্বর প্যারা থেকে তো আরেকটা ইন্টারেস্টিং কথা বলা আছে যে পবন বানসাল যিনি নাইসার কর্মী 2022 সালে 15 সেপ্টেম্বর ধরা পড়েন, তার যে ডেটা রয়েছে তার ডেটার সঙ্গে যে হার্ড ডিস্কের এসএসসির ডেটা মিলিয়ে দেখা গেছে এসএসসি অযোগ্য প্রার্থীদের নাম্বার বাড়িয়েছে। এর থেকে বড় প্রমাণ আমি কি দেব? 11 নম্বর প্যারা রয়েছে, তারপরে পুরোটাই ক্যান্সার ধরে গেছে। এরপর আমি যদি কাউকে গুন্ডা বলি, মানে সেটা হচ্ছে শিক্ষকদের, তাহলে সেই জাতি কিভাবে বাঁচবে? এবং 2 নম্বর কথা, মুখ্যমন্ত্রী দারুণ কথা বলেছেন, এখন তো গ্রীষ্মকালীন ছুটি চলছে, এখন আর রিভিউ পিটিশন করা যাবে না। তার মানে কি, ওই যে তুমি যে বলছো দেরি করা, মানে যত সময় বাড়িয়ে দেবে 26-এর নির্বাচনে সেটাকে মানে ঢাল করা হবে যে আমরা এদের চাকরি দিয়েছি। আর অনেকের দেবাশিস বাবুরা এইভাবে বসে থাকবে, তাদেরকে যেতেই হবে, কেউ কিচ্ছু করতে পারবে না, কারণ তাদেরকে তো সরকারি নির্দেশ, মানে যারা যারা আন্দোলন করবে কথা বলবে তাদের ডানা ছেটে দাও। ডানা ছেটে দিলেই মানে রাজাকে যে বলবে উলঙ্গ, কেউ তো বলছে, এটা তো মানতে হবে অঞ্জন, কেউ তো বলছে রাজা উলঙ্গ, সেটাই সহ্য করা যাচ্ছে না, সমস্যা হচ্ছে। একেবারে অন্তিম লগ্নে ছিলাম। আপনাদের 4 জনকে অশেষ ধন্যবাদ রেড টিভি বাংলা আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করব। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা আজ বলেছেন পুঙ্খানুপুঙ্খ আমরা যখন শুনছি, তখন এরপরও আমাদের আস্থা রাখতে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, রাজ্য সরকারের ওপর। উল্টো দিকে কোর্টের রায়, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আরজি কর প্রসঙ্গে সেই সব জুনিয়র ডাক্তারদের যার কথা উঠে আসছে, যে দাবি উঠে আসছে, এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে পোস্টিং হচ্ছে, এই সামগ্রিক বিষয় নিয়ে একটি রাজনৈতিক দোলাচল চলছে। এটার মধ্যে আর কোনো বলার অবকাশ নেই। 26-এর বিধানসভা নির্বাচনের আগে যদি সত্যি এগুলোকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস এগোনোর চেষ্টা করে, তাহলে শেষ বেলায় আবার এরকম হবে না তো? কেউ একটা বলে উঠলো, অন্তত সুকান্তবাবুর কথা প্রসঙ্গ টেনেই বলতে হচ্ছে, রাজা তোর কাপড় কোথায়? কথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো। এরকমই টান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:57 নজর রাখুন রেড টিভি বাংলার পর্দায়, শব্দের কাটাকাটিতে, শব্দের তীরে জব্দ হবে এসো। নমস্কার।